This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. জি 24 ঘন্টায় বাংলার 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আরজিকর ইস্যুতে এবার সুপ্রিম কোর্টেরও প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে, প্রশ্নের মুখে পড়তে হলো পুলিশি তদন্তকে, এবং প্রশ্নের মুখে আবার সেই অধ্যক্ষের ভূমিকা। একগুচ্ছ প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। ঘটনা থেকে শুরু করে অধ্যক্ষের ভূমিকা এবং তারপরে এফআইআর দায়ের, সেই এফআইআর দায়ের প্রথম এফআইআর দায়েরে কেন খুনের ঘটনা উল্লেখ করা হলো না, কেন এর পরের এফআইআর যখন দাহ করা হয়ে গেল তারপরে খুনের ঘটনা দেওয়া হলো, প্রত্যেকটা ইস্যু নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। এবং সবথেকে বড় কথা, হামলার যে ঘটনা, সেই হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন সাধারণ মানুষ করছেন, সেই প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গলাতে। আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সোমশুভ্র রায় রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম রায় তৃণমূল কংগ্রেসের, রয়েছেন শর্মিষ্ঠা ভট্টাচার্য বিজেপির, অতনু চট্টোপাধ্যায় সিপিআইএম, এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশকর্তা অধীর শর্মা। আমি শুরুতে সোমবাবুর কাছে আসবো। ঠিক কোন কোন জায়গায় আজকে সোমবাবু সুপ্রিম কোর্ট প্রশ্ন তুললো? দেখুন, প্রথমত সবার আগে যে ব্যাপারটায় প্রশ্ন তুললো সুপ্রিম কোর্টে, সবার আগে জিজ্ঞেস করলো এরকম একটা ইনসিডেন্ট এই আরজি করের মতো একটা হসপিটালে হলো কি করে, এবং আরজি করে এই ঘটনাটা হওয়ার তারপরেতে কেন এতক্ষণ সময় লাগলো তার পরিবারের লোককে জানানোর জন্য, তার মা বাবাকে দেরিতে জানানো হলো কেন, এবং প্রপার ইনফরমেশন দেওয়া হলো না কেন। তারপরে যখন তার মা বাবা এলেন কোর্টেতে, এই হসপিটালের মধ্যে যখন তার মা বাবা এলেন, কেন তাদেরকে 4 ঘন্টা বসিয়ে রাখা হলো, বসানোর পরেতে কেন প্রপার ওয়েতে তাদেরকে জানানো হলো না যে কি হয়েছে, প্রপার ওয়েতে পোস্টমর্টম কেন করা হয়নি, তার এতক্ষণ কেন ওয়েট করানো হয়েছে, এবং প্রপার ইনসিডেন্টটা ইনভেস্টিগেশন পুলিশ ঠিকঠাক শুরু করেনি কেন আনন্যাচারাল ডেথ হিসেবে এই কেসটাকে রেজিস্টার্ড করলো। এই এন্টায়ার কোয়েশ্চেনের মুখোমুখি হন রাজ্য সরকার, এবং সেখানেতে সঠিক জবাব অধিকাংশ ক্ষেত্রেই দিতে পারেননি। এবং তার সাথে সাথে এটাও জিজ্ঞেস করা হয়, 15ই আগস্ট রাত্রি 12:30টার সময় যখন এরকম একটা অ্যাটাক হলো হসপিটালের মধ্যে, পুলিশ তখন কি করছে? সেক্ষেত্রে কিছু ডাক্তারদের তরফ থেকে তাদের আইনজীবী জানান যে এই যখন মব অ্যাটাক করছে, এই বিশেষ লোকগুলো যখন অ্যাটাক করছে, সেই সময়তে পুলিশ ফিমেল রেসিডেন্টের রেস্ট রুমেতে গিয়ে লুকিয়ে দেন, এবং তারা প্রপার ওয়েতে আসেননি, মবকে কোনোভাবে থামানোর কোনো ব্যবস্থা তারা করেনি। এই সমস্ত কিছু দেখে এন্টায়ার ইনভেস্টিগেশনটা সিবিআই কে দেওয়া হয়েছে, এবং হসপিটালের প্রোটেকশনের জন্য সিআইএসএফ মোতায়েন করা। একদমই, আমি এই জায়গাতেও আসবো। আমি অধীরবাবুর কাছে যাবো। অধীরবাবু, যদি পোস্টমর্টেম নিয়ে প্রশ্ন উঠে থাকে, দেহ তো দাহ করা হয়ে গেছে, মানে দ্বিতীয়বার পোস্টমর্টেমের আর কোনো জায়গাই নেই। যদি তদন্ত করতে হয় সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে করতে হবে, এবং আমরা জানি না পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে যদি প্রশ্ন তোলেন কেউ যে সেটা আদৌ ঠিক না ভুল। এখানে যে পোস্টমর্টমটা করা হয়েছে ওই যে কলেজের আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওখানকার ফরেন্সিক সায়েন্স মেডিসিন যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্লাস অন্য বোধহয় 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারা মহিলা। তো এখানে তো যারা পেরেন্টস অফ ডিসিজড অর ভিকটিম, তারা আপত্তি করেননি যে এটা সঠিকভাবে হয়নি। আমার মনে হয় সেই জন্য ইমিডিয়েটলি ডেড বডিটা হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে, তারপরে দাহ সংস্কারও করে দেওয়া হয়েছে। কিন্তু অনেকবার এটা নিয়ে যদি ডিসপিউট থাকে যে ঠিক মতন পোস্টমর্টম করা হয়নি, তাহলে সেকেন্ড একটা অটোপসি করার কোর্ট অনেকবার অর্ডার করে দেয়। আর এখানে সিঙ্গেল একজন পোস্টমর্টম না করে অন্তত 3 জন মিলে পোস্টমর্টম করেছেন। তাতে আমার মনে হয়েছে একটা মিনিমাম একটা বোর্ড যে ফরমেশন করে এই ধরনের সেন্সিটিভ কেসগুলোতে করতে হয়, সেটা করা হয়েছে। কিন্তু আমি একটা কথা বলতে চাইবো, যেহেতু এই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যার সুপারিনটেন্ডেন্ট, ওনার কন্ডাক্ট ইটসেলফ ওয়াজ ইন কোয়েশ্চেন, মেবি ফর প্রবিটিস সেক এইটা আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পোস্টমর্টম না করিয়ে অন্য একটা কোনো যেরকম এনআরএস আছে সেখানে এটা করা। কিন্তু এইরকম রিকোয়েস্ট বোধহয় প্যারেন্টসদের তরফ থেকেও আসেনি, অথবা পুলিশ ক্যালকাটা। কিন্তু অধীরবাবু, এটা ভাবুন যে ওই সময় বাবা মার মানসিক অবস্থাও তো থাকে না যে তদন্ত কি, পোস্টমর্টম করতে হবে, মানে সেই ভাবার জায়গায় তো নেই। এটা তো মূলত হাসপাতাল কর্তৃপক্ষকে তৎপর হতে হতো, কারণ তাদের
ডিউটি আওয়ার এই গোটা ঘটনাটা ঘটেছে, অথচ হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকাই প্রশ্নের মুখে। আমার মনে হয় এরকম মোরাল স্ট্রাকচারের কেউ লোক ছিল না যে এরকম এই সিদ্ধান্তগুলো নেবে। ইন অ্যাডিশন কলকাতা পুলিশ এই সিদ্ধান্তটা নিতে পারতো, কিন্তু ওরাও নেয়নি। ওরা সিম্পলি এটা ইনসিডেন্ট যেভাবে ঘটেছে, তারপরে তো ইনিশিয়াল স্টেপস ইন ইনভেস্টিগেশন যেটা আমরা দেখেছি, ইট ওয়াজ পসিবলি নট আপ টু দ্য মার্ক। আর যার ফলেও ওখানেই যে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওখানে যে মর্গ আছে, ওখানে মৃতদেহকে নিয়ে যাওয়া হয়, মানে জুডিশিয়াল ইনকোয়েস্ট করানোর পরে। আর তারপরে সন্ধ্যা 6টার দিকে বোধহয় এই পোস্টমর্টম রিপোর্টটা, মানে অ্যাবাউট 40 মিনিটস। আমি এই জায়গা থেকে পার্থদার কাছে আসবো। পার্থদা, হাইকোর্ট প্রশ্ন তুলছে, সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলছে, বিরোধীরা প্রশ্ন তুলছে, সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, কিন্তু তারপরে আপনারা পুলিশের ভূমিকা নিয়ে স্যাটিসফ্যাকশন আপনাদের আসছে কোন জায়গা থেকে? দেখুন, স্যাটিসফ্যাকশনের জায়গার থেকেও বড় কথা হলো আমরা এই মুহূর্তে একটা বিষয়ে সব থেকে সকলে কনসার্ন, নিশ্চিতভাবে এখানে প্যানেলিস্ট যারা বসে রয়েছে তারা সকলেই কনসার্ন যে যত দ্রুত সম্ভব সিবিআই তদন্ত করে যারা দোষী তাদের চিহ্নিত করুক এবং আইনের মাধ্যমে তাদের ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করুক। বাকি বিষয়গুলো নিশ্চিতভাবে ধীরে ধীরে সামনে আসবে, যে কারা কিভাবে দায়ী, কাদের কোনো নেগলিজেন্সি ছিল কিনা, সবটাই কিন্তু এই তদন্তের আওতায় রয়েছে। পার্থদা, আপনারা শুরু থেকে বলেছেন পুলিশ ঠিক পথে এগোচ্ছিল তদন্ত। না, তদন্ত নিয়ে তো এখনো পর্যন্ত কোনো প্রশ্ন, ভাইটাল প্রশ্ন কেউ কি তুলেছে? হ্যাঁ, হাইকোর্ট তুলেছে, সুপ্রিম কোর্ট আজকে তুলেছে। সুপ্রিম কোর্ট সরাসরি বলেছে তদন্তে গাফিলতি বলেছে, বাট স্পেসিফিক্যালি আপনারা একটা জায়গা আমাদেরকে ক্ল্যারিফাই করুন যে পুলিশ কিন্তু তদন্ত করে 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করতে সমর্থ হয়েছে। আজকে সিবিআই এতদিন পেরিয়ে গেল, এখনো কিন্তু তদন্তের প্রক্রিয়াকরণ চলছে, কিন্তু এখনো গোটা বিষয়টা কিন্তু সামনে আসছে না। এই জায়গাটা কিন্তু আমরাও নিজেরাও ধন্ত হয়েছি। তো স্বাভাবিকভাবে পুলিশ তো সমস্ত নথিপত্র সিবিআই এর হাতে তুলে দিয়েছে এবং সেভাবে সিবিআই তাদের মতো তদন্ত করছে। অতি দ্রুততার সঙ্গে তদন্তটা সম্পন্ন হোক, প্রকাশ্যে আসুক সমস্ত বিষয়টা আমরা চাই। কাদের নেগলিজেন্সি আছে, কি আছে, এই বিষয়গুলো নিশ্চয়ই সবকিছুই তদন্তের আওতাভুক্ত হবে, কিন্তু যে বিষয়টা সামনে আসা অত্যন্ত জরুরি সেটাকে কিন্তু ফোকাস দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমরা মনে করছি। আসলে এতগুলো জায়গা সামনে চলে আসছে, মানে ফোকাস অনেকগুলো জায়গা হয়ে যাচ্ছে। আজকেই দেখুন না, এক এএসআই, তাকে ডেকে পাঠানো সেই ছবি আমরা জি 24 ঘন্টায় দেখিয়েছি। সঞ্জয় রায়, যার বদান্যতায় তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন, তিনি ছুটতে ছুটতে সিজিও কমপ্লেক্সে ঢুকছেন। একজন পুলিশ, তিনি তাকে এরকমভাবে ছুটতে হবে কেন, ছুটে ছুটে প্রশ্ন এড়াতে হবে কেন, এটা মাথায় ঢুকলো না যদিও। অতনু বলেছি, আমরা এতদিন দেখতাম, মানে একটা ট্রেন্ড আমরা যে জানাশোনা ছিল, পুলিশকে দেখলে অপরাধীরা দৌড়ে পালিয়ে যায়। 14ই আগস্টের রাত্রে আমরা দেখলাম অপরাধীদের দেখে পুলিশ দৌড়ে পালিয়ে গেল, গিয়ে মহিলা যারা নার্সিং স্টাফ রয়েছেন তাদের রেস্টরুমে ঢুকে লুকালো। আর আজকে আমরা দেখলাম সাংবাদিকদের দেখে পুলিশ পালালো। এ রাজ্যে মোটমাট হচ্ছে পুলিশ পালানো, এটা একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে। মানে পুলিশ পালানো হচ্ছে বড় কথা, যে ললেসনেস একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে। মুশকিল হচ্ছে এইটা। এখানে প্রাক্তন যিনি আছেন পুলিশ কর্তা, উনি বললেন, দেখো এটা খুব ফ্যাক্ট যে এই ধরনের রিকোয়েস্ট, যে সেকেন্ডবার ইনকোয়েস্ট হবে কি না, পোস্টমর্টম হবে কি না, একজন বাড়ির লোক যিনি একজন লেম্যান, তার পক্ষে তদন্ত কি এটা জানাটা সবসময় সম্ভব হয় না। তৎপর হওয়া উচিত ছিল সবার আগে হসপিটাল ম্যানেজমেন্টের। হসপিটালের অধ্যক্ষ যিনি ছিলেন, তিনি দায়িত্ব নিয়ে চেষ্টা করলেন প্রথম থেকে যেন তদন্ত না হয়, যেন চেষ্টা করলেন যাতে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া যায়। কার মাথায় তার কার হাত ছিল এখন মোটামুটি সবাই বুঝতে পারছেন। পুলিশ কি ভয়ানক অবস্থা। একটা মানে বডি তার পরিবারের হাতে বডি দেওয়ার ক্ষেত্রে পুলিশের যা ভূমিকা আমরা দেখলাম, সেদিন গাড়ি করে নিয়ে রীতিমতো চলে যাচ্ছিল। আমাদের যুবনেত্রী মীনাক্ষীরা না আটকালে গাড়ি করে নিয়ে পুলিশ শ্মশানে পুড়িয়ে দিয়ে ওই মামলা টামলা কোনো কিছুই আর আসতো না, এই আন্দোলনও শুরু হতো না। কিন্তু খুব নির্দিষ্টভাবে পুলিশ প্রশাসনের একটা অংশ একদম সর্বোচ্চ স্তর থেকে চেষ্টা করে গেছে যাতে এই তদন্ত প্রপার গতিপথ না পায়, এই তদন্ত যেন প্রভাবিত হয়, সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যায় এবং সমস্ত জিনিসটা একটা চক্রবের মতো গোল
গোল হয়ে ওই একজনের উপর গিয়ে যায়, যাতে সমস্ত তদন্তটা সঠিক তদন্ত হয়ে কে বা কারা দোষী, আরও কেউ আছে কি না এটা যেন জানবার ব্যবস্থা না হয়। কাজে একদম নির্দিষ্টভাবে পুলিশ প্রশাসনের একটা অংশ সক্রিয়ভাবে এই অপরাধীদেরকে সাহায্য করেছে। শর্মিষ্ঠা শুভসাচী, আমি যখন মানুষ জন্মায় তখন কিন্তু সে কোনো রং নিয়ে জন্মায় না। সুতরাং আমিও যখন জন্মেছিলাম আমি প্রথমে সবার আগে একজন মানুষ, তারপরে একটি মেয়ে, তারপরে একজন মা। সুতরাং আর সমস্ত মানুষের মতো আমিও চাই উই ওয়ান্ট জাস্টিস। সারা পৃথিবী জুড়ে ধিক্কার জানাচ্ছে আজকে যে বাংলা এবং বাঙালির মনীষা, কৃষ্টি, কালচার সারা পৃথিবীর লোক ধার নিত, আজকে লোকে ছিচি করছে। আজকে পার্থদা বললেন একজনকে তো ধরেছিল। ছোটবেলা আমরা কানামাজি খেলেছিলাম, মনে আছে? আমরা বলতাম যাকে পাবি তাকে চো। ওই যাকে পাবি তাকে চোর মতন করে বিনীত গোয়েল একজনকে আমরা ধরেছি, কে না সঞ্জয় রায়। যাকে পাবি তাকে চো, ওই রাতে ঝামেলা করেছিল, ধরেছি আমরা। কাকে ধরেছি? রাস্তায় যারা ছবি তুলছিল তাদেরকে ধরেছি। আজকে মিসগাইড তো প্রথম থেকে হয়েছে। মাকে বাবাকে ফোন করে বলা হয়েছিল আপনার মেয়ে সুইসাইড করেছে। তারপরে যখন তারা এলো তাদেরকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। তাদেরকে না জানিয়ে তাদের ওই ডেড বডি নিয়ে পুলিশ পালিয়েছিল, আর 1.5 ঘন্টা বাদে তারা বাড়ি এসে পৌঁছালো। এই ঘটনা পশ্চিমবঙ্গে আগেও তো ঘটেছে। বকটুইতে একটু মনে করে দেখো, সরি হাঁসখালিতে সেই যে মেয়েটা যাকে বলা হয়েছিল প্রেম ভালোবাসার সম্পর্ক, তাকেও কিন্তু পোস্টমর্টমের আগে পুড়িয়ে দেওয়া হয়েছিল। ওখানে পঞ্চায়েত প্রধান দায়ী ছিল। আমার সেই দৃশ্য মনে আছে, যখন পুলিশ গেছিল ওখানে গ্রামের মেয়েরা বলছে স্যার আমাদের বাঁচান, ওই পঞ্চায়েতের ওই লোকেদের জন্য আমরা রাস্তায় সন্ধেবেলা বেরোতে পারি না। তা শুধু পুড়িয়েই দেয়নি, ছাইটা পর্যন্ত জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছিল। আজকে পার্ক স্ট্রিট থেকে কোচবিহার পর্যন্ত প্রত্যেকটাই, কোনোটা খদ্দরের ঝামেলা, কোনোটা দুষ্টু ছেলেরা বদমাইশি করেছিল। আজকে পশ্চিম বাংলা এই জায়গায় এসে দাঁড়িয়েছে কারণ আজকে সারা পশ্চিম বাংলা গণতন্ত্রের জনগণই শেষ কথা। আজকে সেই জনগণ রাস্তায় নেমেছে। কোন সেক্টরে নামেনি? কলাকুশলী, শিল্পী, সাহিত্যিক, বৈজ্ঞানিক, খেলোয়াড়, ছাত্র, শিক্ষক, প্রত্যেকটা মানুষ আজকে রাস্তায়। প্রত্যেকের কিন্তু একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস, এবং এই সরকারটা যত তাড়াতাড়ি সম্ভব পতন প্রত্যেকটা মানুষ কিন্তু চাইছে। আজকে বাংলা এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং যারা এর জন্য দায়ী তাদের তো জবাব দিতে হবে। আজকে দৌড় তো সবে শুরু হয়েছে, এখন দেখো গিয়ে ওই দৌড় গিয়ে কোথায় থামে। আজকে প্রত্যেকটা মানুষ, আজকে আমরা প্রথম থেকে যে জিনিসগুলো জানতে চেয়েছি, আজকে সুপ্রিম কোর্ট কিন্তু সেই কথা বলেছে। হ্যাঁ, সিবিআইয়ের কাছে আমরাও চাই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব রায় ঘোষণা হোক এবং দোষীরা শাস্তি পাক। সবার মতো কিন্তু আমরাও তাকিয়ে রয়েছি এই ঘটনার প্রকৃত জাস্টিস হোক। কারণ একদম আমি এই জায়গা থেকেই সম্ভব খুব সংক্ষেপে জানতে চাইবো, এই যে আরজি করে হামলার বিষয়, এটাতেও তো পুলিশের ভূমিকায় প্রশ্ন। কেন পুলিশ খবর পেল না, কেন রাজ্যের কাছে খবর ছিল না, এটাও তো প্রশ্ন। দেখুন, প্রথমত আরজি করের ব্যাপারে সবার আগে অনারেবল ক্যালকাটা হাইকোর্ট যে কোয়েশ্চেনটা তুলেছিল, যে এতগুলো লোক এসে 15ই আগস্টের দিন, যেদিনকার সারা শহর জুড়ে মিছিল চলছে, সেই সময়তে একটা কিছু মানুষ এসে আরজি কর হসপিটালে অ্যাটাক করলো, অথচ এই খবরটা পুলিশের কাছে, রাজ্য সরকারের কাছে থাকতে পারে না, এটা কখনোই হতে পারে না। এবং তারা যখন এসে অ্যাটাক করলো, সেখানেতে নিরাপত্তার জন্য থাকা পুলিশ তারা কোথায় গেল? তারা গেল হচ্ছে গিয়ে রেস্ট রুমেতে লুকিয়ে পড়লো এবং নির্দ্বিধায় এই লোকগুলো নিজেদের হামলা চালাতে থাকলো। এই ব্যাপারে যেরকম অনারেবল হাইকোর্ট কোয়েশ্চেন করেছিলেন, ঠিক আজকে ঠিক একই কোয়েশ্চেন করেছেন অনারেবল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, যে এই ঘটনা ঘটলো কি করে, এই সময়তে উপযুক্ত পুলিশের ব্যবস্থা ছিল না কেন, এবং যারা ওখানেতে নিরাপত্তায় ছিল তারা তাদের নিজের ডিউটি করলো না কেন। এই ব্যাপারে বারবার কোয়েশ্চেন উঠেছে, বারবার অনারেবল চিফ জাস্টিস স্পেশাল বেঞ্চ কোয়েশ্চেন করেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকার কোনো সদুত্তর দিতে পারেনি, যেই কারণেই সিআইএসএফ কে দিয়ে পুরো হসপিটালটার প্রোটেকশনের অর্ডার আজকে অনারেবল সুপ্রিম কোর্ট দিয়েছে। একদমই, আমার একদম একটা সময় নেই, বিরতির সময় গেছে, বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকো। আমি অধীর বাবুর কাছে আসবো।
এই যে আজকে একটা টাস্ক ফোর্স গঠন করা হলো, আজকে একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, বারবার কেন এই প্রশ্নটা তুলতে হচ্ছে যে কলকাতা পুলিশ নিরাপত্তা দিতে পারলো না? এটা আপনার কি মনে হয়? আপনি দীর্ঘদিন পুলিশে কাজ করেছেন, সরকারের কাছে একটা ইনপুট থাকার কথা নয় যে আচমকা অতগুলো মানুষ জড়ো হয়ে কিছু একটা ঘটনা ঘটাতে পারে? কেন বলছি, যখন দুদিন আগে, যখন গত পরশু দিন সম্ভব, আমি যদি ভুল না করি, মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের এই ঝামেলায় পুলিশের তরফ থেকে বলা হলো যে আমাদের কাছে ইনপুট আছে যে কোথাও গিয়ে অশান্তি হতে পারে, এই ইনপুট আসছে, ওই ইনপুট এলো না। এটা কিছুটা আমি টিভিতে দেখছিলাম, আরজি কর যে রাত্রিবেলা হলো ঘটনাটা, ওখানে তো হাইকোর্টে যেটা দেখলাম, গভর্নমেন্টের স্ট্যান্ডিং কাউন্সিল বললেন যে প্রায় 7,000 লোক জড়ো হয়েছে, কিন্তু আমার মনে হলে 1 থেকে 2,000 ম্যাক্সিমাম হবে লোক। তো এর মধ্যে আমার যেটা মনে হয় একটা যে ল্যাবস, এত মব ইমিডিয়েটলি তো অ্যাসেম্বল করে না, তাও মিড নাইট। এবার ক্যালকাটা পুলিশের একটা পুরনো সিস্টেম আছে, RFS রেডিও ফ্লাইং স্কোয়াড যে টিমগুলো, এটা ইম্পর্টেন্ট রাস্তাগুলোতে থাকে, HRFS থাকে, তো তারা ওয়্যারলেসের মাধ্যমে ওদের কন্ট্রোল রুম যেটা লালবাজার ওখানে জানিয়ে দেয়। তারপরে নির্দিষ্ট ওরা অন্যান্য ব্যবস্থা নেয়, ওখানে যদি রিইনফোর্সমেন্ট পাঠানোর ব্যবস্থা থাকে সেগুলো রিইনফোর্সমেন্ট পাঠানো হয়। তো এগুলো তো আমার মনে হলো মেজর ল্যাপসেস। তারপরে আমি পরে শুনলাম বর্তমান যিনি সিপি আছেন উনি বললেন ওনাদের একটা অ্যাসেসমেন্ট ভুল হয়েছে, যে এত লোক জড়ো হয়ে গেছে কিন্তু যারা ভায়োলেন্ট হয়ে যাবে, ওরা একটা ভ্যান্ডালিজম ক্রিয়েট করবে, সেটা নাকি ওনাদের অ্যাসেসমেন্টে ছিল না। দিস মে বি পার্টলি ট্রু, কিন্তু যেভাবে পুরো ওখানে অলরেডি ডিপ্লয়েড যে অফিসার্স ফোর্স ছিল, তারা যেভাবে কোনো রকম মোকাবিলা না করেই মানে ওভার পাওয়ার হয়ে পালিয়ে চলে গেছে, এটা অলসো গিভস এ ভেরি ব্যাড সিগন্যাল। একদমই। আমি এই জায়গা থেকে পার্থদার কাছে, পার্থদা, যদি এরকম বিরোধীরা প্রশ্ন তোলে যে তাহলে কি পুলিশ ইচ্ছাকৃতভাবে এই গোটা বিষয়টা ঘটাতে দিয়েছিল বা এরকম কিছু, যদি প্রশ্ন করে, যেরকম আমরা বারবার ছবি দেখিয়েছি যে সেমিনার রুম ভাঙার কথা হয়েছিল এবং ক্রাইম সিন কিভাবে এত অরক্ষিত, তা নিয়ে আজকে সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে। এত প্রশ্ন, পার্থদা, এত প্রশ্ন, প্রশাসনের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবে, রাজ্য সরকার, পুলিশ, সব কিছু নিয়ে তো প্রশ্ন উঠবেই পার্থদা। দেখুন, আরজি করে সেদিনকের পুলিশের নিরাপত্তা বিষয়ক নিশ্চিত একটা গাফিলতি নিশ্চয়ই ছিল, যে এত সংখ্যক জনতা এসছে, কেন বেশি সংখ্যক সেখানে পুলিশ মোতায়েন ছিল না। এটা যেমন পার্সিয়ালি ট্রু, আবার এটাও ঠিক যে প্রভোকেশন বা যে ঘটনা আরজি করে ভাঙচুর করেছে সেখানে ঠেকানোর মতো সাফিসিয়েন্ট পুলিশ হয়তো ছিল না, এবং যে কজন কয়েক ছিল তারা যদি অন্য ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করত তাহলে হয়তো বিষয়টা একটা ভিন্ন ধর্মী বার্তাও যেতে পারতো। সেই জায়গায় হয়তো তারা পুলিশ সংযত দেখিয়েছে বা নিজেদেরকে সেভ করার চেষ্টা করেছে, এটা হতে পারে। আমি পুলিশের কোনো মুখপাত্র নই। না, কিন্তু পার্থদা মনে হচ্ছে না গোটা ইস্যুতেই এই যে ম্যানেজমেন্ট যেটা, তাতে গড়বড় থেকে যাচ্ছে প্রশাসনের দিক থেকে, পুলিশের দিক থেকে, দলের দিক থেকে? দলের দিক থেকে ম্যানেজমেন্টের কোনো এখানে ভুল ভ্রান্তির বিষয় নেই। আমাদের দল আমাদের অবস্থান ভীষণভাবে স্পষ্ট করেছে। প্রশাসনিক কোনো জায়গায় নেগলিজেন্সি হলে নিশ্চিতভাবে বিষয়গুলো পরবর্তীতে দেখে নেবে, কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা সব থেকে বড় চাওয়া, যেটা সকলেই চাইছে, সেই জায়গাটার উপর আমরা বেশি ফোকাস করছি। পাশাপাশি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সহ তারা বৈঠক করছে, বিভাবে বিষয়গুলোর উপর নজরদারি করা জরুরি, এবং মহামান্য কোর্ট, সুপ্রিম কোর্ট যেগুলো নির্দেশ দিচ্ছে সেগুলোকে নিশ্চিতভাবে কার্যকরী করা হবে। এর থেকে এই মুহূর্তে কিছু বলবার আছে বলে আমি মনে করি। দেখুন, পুলিশের আমি এটা বলতে পারি যে পশ্চিমবাংলার পুলিশ অত্যন্ত দক্ষ, এই বিষয়ে আমার কোনো কিন্তু সন্দেহ নেই, যথেষ্ট দক্ষ, কিন্তু পুলিশ কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আজকে দেখুন, বিরোধীর একটা আন্দোলন করলে পুলিশ কিন্তু সেই দিক থেকে কোথায় পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারে বলে আপনি দাবি করেন? পারছে না তো। আজকে আমি যদি বলি উদাহরণ হিসেবে বদলাপুরে আজকে মহারাষ্ট্রের মানে সকাল 10টা থেকে শুরু করে বদলাপুর স্টেশনে ট্রেন বন্ধ, সেন্ট্রাল লাইন মুম্বাই বন্ধ, সেখানেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, ক্লাস 4-এর 2 ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে এক সাফাই কর্মীর বিরুদ্ধে, সেখানেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, প্রশাসনের বিরুদ্ধে না, যেখানে এই সমস্ত ঘটনা ঘটে নিশ্চয়ই খুব অন্যায়, প্রতিবাদ জানাচ্ছি, কারণ এই ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়। কিন্তু আমি আপনাকে একটা অন্য কথা বলছি, সেটা হচ্ছে দেখুন,
ওই দিন কিন্তু ওই দিনই কিন্তু ওইখানে দেওয়াল ভাঙার কাজ চলছিল। তারপরে ওই দিনই কিন্তু সম্ভবত দুপুরের দিকে হাইকোর্ট নির্দেশ দেয় যে কেন এই রেনোভেট চলছে, এটা বন্ধ হওয়া উচিত, এটা বন্ধ হয়ে গেল। তার মানে প্রমাণ লোপাটের যে কাজ সেটা কিন্তু হলো না। এবং তারপরে ওই দিনই রাত্রিবেলায় ঘটনাটা ঘটলো, দুষ্কৃতীরা গিয়ে ওখানে ঢুকলো, সেমিনার রুমে সেমিনার রুমে। সুতরাং এইখানে একটা কোথাও একটা মিসলিং কিন্তু রয়েছে। এবং কারা, এবং পুলিশের দাঁড়িয়ে থাকা, পুলিশ দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে নার্সদের কাছে বলছে আপনার চুড়িদারটা দিন, আমাকে বাঁচতে হবে। এটা তো আমাদের লজ্জা, সারা বাংলার লজ্জা। আজকে সিআইএসএফ নিয়োগ করতে হচ্ছে একটা হাসপাতালে সেখানকার যারা রয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। এটা কি কোনো ভূভারতে হয়েছে? ঠিক আছে, ভারতবর্ষে হয়েছে, এটা তো আমাদের বাংলার লজ্জা, আমাদের লজ্জা। অতনু, তার মানে তদন্তে অনেক রকম ফাঁক ফোকর, হাসপাতাল ভাঙচুরে নিরাপত্তায় ফাঁক ফোকর, চারিদিকে ফাঁক ফোকর। বলেছি ওই লড়াইটা কথাটা এরকম কখনোই না সিআইএসএফ ভার্সেস রাজ্যের পুলিশ বা এরকম। রাজ্যের পুলিশ যথেষ্ট দক্ষ, যথেষ্ট পলিশ, যথেষ্ট মেকানিজম জানে, কিন্তু মুশকিল হচ্ছে তাকে কে কন্ট্রোল করছে আর কিভাবে কন্ট্রোল করছে। খুব স্বাভাবিক, সিআইএসএফ মোতায়েন করা হয়েছে বাইরে থেকে। 14ই আগস্টের রাত্রিরে যেরকম ঘটনা হয়েছিল, বাইরে থেকে এরকম কোনো মব বা এরকম কোনো ভায়োলেন্সের ব্যাপারে তাকে প্রতিহত করবার জন্য। সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার তার অবজারভেশন যদি দেখো, মানে অবজারভেশনকে তো আমরা বলি যে পাথ অফ অর্ডার, যদি অবজারভেশনগুলো দেখো প্রত্যেক ক্ষেত্রে সেই দিন রাত্রে পুলিশ যে প্রকারান্তরে অপরাধী যারা হচ্ছে ভাঙচুর করেছে তাদের সহায়তা করেছে, তাদের পক্ষে থেকেছে, এটা সুপ্রিম কোর্টের আজকের অর্ডারের থেকে কিন্তু খুব পরিষ্কারভাবে তুমি সুপ্রিম কোর্টের বক্তব্য জানতে পারবে। আমি শেষে একটা কথাই বলবো, পার্থদা বলার সময় বললেন দলের দিক থেকে ম্যানেজমেন্টের কোনো সমস্যা নেই, আমি একমত পার্থদার সঙ্গে। যেভাবে হচ্ছে হাসপাতাল ভাঙচুর করে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল, সুচারুভাবে পুলিশকে নিষ্ক্রিয় রেখে গুন্ডা বাহিনীকে ঢোকানোর ব্যবস্থা করা হয়েছিল, 7,000 মানুষ বা 7 জন মানুষ যেই আসুক, পুলিশের নাকি ইন্টেল নেই, পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্স নিষ্ক্রিয়, তারা হচ্ছে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় থেকে যে সুন্দর ম্যানেজমেন্ট করে তথ্য প্রমাণ লোপাটের ব্যবস্থা করা হয়েছিল, আমি টার্মটা জোর করে ইউজ করলাম, ব্যবস্থা করা হয়েছিল, সেটাকে ক্ষেত্রে বোঝাই যায় তৃণমূলের ম্যানেজমেন্টের কোনো সমস্যা নেই। একটুর জন্য সেমিনার রুমটায় চলচল করেও যেতে পারেনি, সেটার জন্য আরেকটু ট্রেনিং এর দরকার থাকতে পারে। তৃণমূলের ম্যানেজমেন্টের কোনো সমস্যা নেই। দোষ কার, কে জড়িত ছিল, কে অভিযুক্ত, সেদিকে আমরা প্রত্যেকেই নজর রেখেছি। এবং পার্থ যেরকম বললো, তৃণমূল কংগ্রেসের তরফে তারাও নজর রেখেছেন, তারাও বিচার চাইছেন, বিচার চাইছি আমরা প্রত্যেকেই। সিবিআই এর কোর্টে বল, সিবিআই কি স্ট্যাটাস রিপোর্ট দেয়, ভাঙচুর নিয়ে রাজ্যের কি অবস্থান, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।